আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক আয়োজন কুইজ শো কুইজ 2024। আমরা নতুনভাবে শুরু করেছি, নতুন ফরম্যাটে শুরু করেছি আমাদের এই আয়োজন, যেখানে বিষয়ভিত্তিক রাউন্ড থাকছে কুইজ রাউন্ড। 6টি বিষয় থেকে আমরা প্রশ্ন করব প্রতিযোগীদের এবং বিষয়ভিত্তিক রাউন্ড শেষ হয়ে যাবার পরে আমরা কুইজ রাউন্ডে চলে যাব। কিভাবে সাজাবো অনুষ্ঠানটি আর সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব, জানিয়ে দেব। কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই আজ কোন দুটি স্কুল রয়েছে আমাদের সাথে লড়াই করবার জন্য। শাহরিয়ার কবির সজীব, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। ইকরাম আহমেদ আবির, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। বিপ্র সরকার বর্ণ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 10ম শ্রেণী। সিয়াম আহমেদ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 10ম শ্রেণী। একদিকে সেন্ট জোসেফ, আরেকদিকে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে দারুণ লড়াই জমবে এই দু দলের। তবে এই লড়াই জ্ঞানের, এই লড়াই বুদ্ধির এবং চমৎকার এই লড়াই, এবং এ ধরনের লড়াই আমরা বেশি চাই। কারণ এই লড়াই যত বেশি হবে তত বেশি আমরা আগামীর পথে এগিয়ে যাব। তো যেটা বলছিলাম, আমাদের অনুষ্ঠানটাকে সাজিয়েছি আমরা দুটো ভাগে। একদিকে হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড। প্রথম রাউন্ডে অর্থাৎ বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা ভিডিও ছবি সহযোগে প্রশ্ন করব, এবং দ্বিতীয় রাউন্ড হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন আমরা করব। যেসব বিষয় থেকে প্রশ্ন করা হবে সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। আর আমাদের এই নম্বর বন্টনের যে ব্যাপারটা আছে সেটা হবে এমনভাবে যে বিষয়ভিত্তিক রাউন্ডে সঠিক উত্তর দিলে পাবেন 10 নম্বর, কোনো দল যদি ভুল উত্তর দেন জরিমানা হবে 5 নম্বর। বিষয়ভিত্তিক রাউন্ডে যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন, ভুল উত্তর দিলে অপর পক্ষ উত্তর দেবার সুযোগ পাবেন। 6টি বিষয় থেকে আমরা প্রশ্ন করব, 2টি করে, এবং কুইজে 1 মিনিট সময়ে আমরা 10টি প্রশ্ন করব। খুব সহজ ফরম্যাট, ঠিক আছে? তো চলে যাই আমাদের প্রথম বিষয়ে, দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ও সাহসী অবদান রাখার কারণে 426 জন এই পদক অর্জন করেন। প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রীয় পদকের নাম কি? দুদলই বাজার প্রেস করছেন। সবার আগে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর। বীর প্রতীক। বীর প্রতীক, যে মেডেলটা দেখতে পাচ্ছেন এটা বীর প্রতীকের মেডেল বলছেন। 426 জন এই পদক অর্জন করেছেন। শিওর এটাই সঠিক উত্তর? হ্যাঁ, শিওর। শিওর। আচ্ছা, একই সঙ্গে বাজার প্রেস করেছেন এর পাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আপনাদের কাছেও জানতে চাইবো এটা সঠিক উত্তর কোনটা। বীর প্রতীক। আপনারা বলছেন বীর প্রতীক, একেবারে নিশ্চিত? দেখা যাক। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে যে পদকটি আমরা দেখতে পাচ্ছি যেটা স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ সাহসী অবদান রাখার কারণে দেওয়া হয়, সেটি হচ্ছে একদম সঠিক উত্তর, বীর প্রতীক। বীরত্ব সূচক অবদানের জন্য এটি হচ্ছে 4র্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীকে যে উপাধিগুলো রয়েছে সেগুলোতে ভূষিত করে। চমৎকার। তো দুদলই প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন বাংলাদেশ বিভাগে। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। তো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন কি থাকছে, আসছে পর্দায়। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি রয়েছে। এটার নির্মাণ কাল হচ্ছে 1909 থেকে 1915। তৎকালীন ভাইসরয়ের নামে এই সেতুর নামকরণ করা হয়েছিল। এটার দৈর্ঘ্য হচ্ছে 5900 ফুট এবং এতে 2টি ব্রডগেজ রেল লাইন স্থাপন করা আছে। প্রশ্ন হচ্ছে ছবিতে যে ব্রিজটির ছবি আমরা দেখছি এটি কোন ব্রিজ? সবার আগে বাজার প্রেস করেছেন ও পাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এই ব্রিজটার নাম হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ। আচ্ছা, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় বলছেন হার্ডিঞ্জ ব্রিজ। একই সঙ্গে বাজার প্রেস করেছেন ও পাশে সেন্ট জোসেফ। আপনাদের উত্তর
আমাদের উত্তর হলো ব্রিজটির নাম হার্ডিঞ্জ ব্রিজ। আপনারা বলছেন এটা হার্ডিঞ্জ ব্রিজ। আচ্ছা, দেখা যাক এটা সঠিক উত্তর কিনা। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, হার্ডিঞ্জ ব্রিজ। তৎকালীন ভাইসরয় তার নাম ছিল হার্ডিঞ্জ, এবং তার যে ইনিশিয়েটিভে, তার উদ্যোগে এই ব্রিজটি স্থাপন করা হয়েছিল, এবং সেজন্যে তাকে সম্মান জানিয়ে তার নাম অনুসারে এই ব্রিজটির নাম রাখা হয় হার্ডিঞ্জ ব্রিজ। দুদল আবারও সঠিক উত্তর দিয়েছে, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। বাংলাদেশ বিভাগ থেকে প্রশ্ন করা শেষ। দেখি এরপরে আমাদের কোন বিষয়ের প্রশ্ন রয়েছে। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আলেকজান্ডার দ্য গ্রেট 356 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 20 বছর বয়সে তিনি রাজা হন। 30 বছর বয়সে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সব যুদ্ধেই তিনি ছিলেন অপরাজিত, এবং ইতিহাসের অন্যতম সেরা এবং সফল সেনানায়ক বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেটকে। প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডার দ্য গ্রেট 20 বছর বয়সে কোন দেশের রাজা হয়েছিলেন? সবার আগে বাজার প্রেস করছেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। অ্যান্সারটি হবে রোম। রোম। আচ্ছা, আমরা আরেকটু স্পেসিফিক্যালি একটা জায়গা ছিল রোমের কাছাকাছি, আরেকটা জায়গা ছিল, সে জায়গার তিনি বিশেষ করে তিনি রাজা ছিলেন। সেই জায়গাটার এক একটা অঞ্চলে এক একজন রাজা ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট ওই এলাকার রাজা ছিলেন। এদিকে বাজার প্রেস করেছেন সেন্ট জোসেফ। সেন্ট জোসেফ, আপনাদের উত্তর। আলেকজান্ডার দ্য গ্রেট রাজা ছিলেন ম্যাসেডোনিয়ার। মেসিডোনিয়ার। আচ্ছা, দেখি এটা মেসিডোনিয়া কিনা। আমাদের কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে প্রাচীন গ্রিক রাজ্য মেসিডোনিয়ার রাজা ছিলেন। অ্যাবসলিউটলি রাইট, সেন্ট জোসেফ, ভেরি ওয়েল ডান। মেসিডোনিয়া বা মেসিডেন 16 বছর বয়স পর্যন্ত আলেকজান্ডার কিন্তু প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছে শিক্ষা লাভ করেছিলেন। তার শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল, এবং 335 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডনের সিংহাসনে আরোহণের অল্প সময় পর বলকান অঞ্চলগুলোতে তিনি অভিযান শুরু করেন, এবং তার শাসনকালের বেশিরভাগ সময়ই তিনি পশ্চিম এশিয়া ও উত্তর পূর্ব আফ্রিকা জুড়ে তার সামরিক অভিযান অব্যাহত রেখেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট, ভেরি ওয়েল ডান। সেন্ট জোসেফ সঠিক উত্তর দিয়েছেন, আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর, ভেরি ওয়েল ডান। সো ইতিহাস বিভাগের প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিয়ে 10 নম্বর নিয়ে গেল সেন্ট জোসেফ। দেখা যাক দ্বিতীয় প্রশ্নে কি হয়। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। তিনি প্রথম ব্যক্তি যার ছবি আমরা দেখছি, যিনি ঐতিহাসিক বিষয়গুলোর উপর একটি বিশেষ পদ্ধতির অনুসন্ধান করেন। সেখানে তিনি ঐতিহাসিক ধাতুসমূহ সংগ্রহ করেন এবং ইতিহাস লিখন ধারা অনুযায়ী সাজান, যার কারণে তাকে ইতিহাসের জনক বলা হয়। অর্থাৎ ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী পর্যায়ক্রমে সময় অনুযায়ী সময়ক্রম অনুসারে তিনি লিপিবদ্ধ করেছিলেন, এবং সেজন্যে রোমান অরেটর সিসেরা তাকে সর্বপ্রথম এই সম্মান প্রদান করেন, যেটাকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন ইতিহাসের জনক। প্রশ্ন হচ্ছে, আমরা কার কথা বলছি? খুব বিখ্যাত একজন মানুষ। জি, দেখা যাচ্ছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে তারা বাজার প্রেস করেছেন। খিলগাঁও। ইনি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল। অ্যারিস্টটল দার্শনিক ছিলেন, ইতিহাসবিদ ছিলেন না। আরেকটা চান্স দিচ্ছি। জি, হচ্ছেন থেলিস। থেলিস। দেখি থেলিস কিনা। আমাদের কম্পিউটার কি বলে? এই যাকে বলা হয় ইতিহাসের জনক, তিনি হচ্ছেন আসলে হেরোডোটাস। হেরোডোটাস তার কাজ ছিল গ্রেকো পার্সিয়ান যুদ্ধ এবং বিভিন্ন জাতির ইতিহাস রীতিনীতি নথিভুক্ত করা, এবং এই যে সিস্টেমেটিক্যালি ইতিহাসকে লিপিবদ্ধ করার ব্যাপারটা তিনি প্রথম শুরু করেন। সেই জন্যই তাকে ইতিহাসের পিতা বা ইতিহাসের জনক বলা হয়। এবং
তার একটি অসাধারণ গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে দ্য হিস্টোরিজ, ইতিহাস। এটা লিখে তিনি সুনাম অর্জন করেন। দুঃখিত, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ভুল উত্তর দিয়েছেন, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। তো ইতিহাস বিভাগ থেকে দুটি প্রশ্ন শেষ। দেখি এরপরে আমাদের জন্য কোন বিষয় থেকে প্রশ্ন আসছে। সাহিত্য ও সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি এই দুটো মহাকাব্য গ্রিক সাহিত্যের অমূল্য রত্ন। ইলিয়াড ট্রয় যুদ্ধের উপর ভিত্তি করে রচিত, যেখানে একেলিস এবং হেক্টরের গল্প উঠে এসছে, এবং ওডিসি হলো ওডিসিউসের 10 বছরের দীর্ঘ যাত্রার কাহিনী, যেখানে গ্রিক পৌরাণিক গল্পের জাদুকরী উপাদান যুক্ত আছে। প্রশ্ন হচ্ছে যে ইলিয়াড ওডিসি যেটাকে মহাকাব্য বলা হয়, এই ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটির রচয়িতা কে? সবার আগে বাজার প্রেস করেছেন সেন্ট জোসেফ। এই মহাকাব্য দুটির রচয়িতা হলেন হোমার। দেখা যাক, আপনারা বলছেন হোমার তিনি এই মহাকাব্য দুটি রচনা করেছেন। আমাদের কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে এটি রচনা করেছেন আসলে মহাকবি হোমার। অ্যাবসলিউটলি রাইট আনসার। মহাকবি হোমার তিনি এটি রচনা করেছিলেন, এবং যেটা বলছিলাম যে একটি মহাকাব্য হচ্ছে ট্রয় যুদ্ধের কাহিনী নিয়ে, এবং আরেকটি হচ্ছে অডিসিউস, তিনি বাড়ি ফিরছেন, 10 বছর ধরে তিনি ফিরছেন। এই তার ফেরার গল্পটা এই পুরো মহাকাব্যের মধ্যে বর্ণনা করা আছে। মহাকবি হোমার। ভেরি ওয়েল ডান সেন্ট জোসেফ, আপনারা পেয়ে গেলেন 10 নম্বর। সাহিত্য সংস্কৃতি থেকে আমাদের পরের প্রশ্ন, দেখি কোনটি থাকছে। শঙ্খনীল কারাগার বাংলাদেশের একজন জনপ্রিয় লেখকের প্রখ্যাত উপন্যাস। পরবর্তীতে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় 1992 সালে, এবং চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 4টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। প্রশ্ন হচ্ছে কোন জনপ্রিয় লেখকের প্রখ্যাত উপন্যাস শঙ্খনীল কারাগার? বাজার প্রেস করছেন সবার আগে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এই প্রখ্যাত উপন্যাস শঙ্খনীল কারাগার হচ্ছে হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদের লেখা আপনারা বলছেন। দেখি ভিন্ন কোন উত্তর পাই কিনা। সেন্ট জোসেফ বাজার প্রেস করছেন সেন্ট জোসেফ। শামসুর রহমান। শামসুর রহমান। দেখা যাক শঙ্খনীল কারাগার কার বিখ্যাত উপন্যাস, শামসুর রহমান নাকি হুমায়ুন আহমেদ নাকি অন্য কারো? আমাদের কম্পিউটার বলছে শঙ্খনীল কারাগার বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের একটি সমকালীন উপন্যাস, এবং এটা 1973 সালে প্রকাশিত হয়, এবং যে প্রচ্ছদটা আমরা দেখতে পাচ্ছি এই প্রচ্ছদটি এঁকেছিলেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী। তাঁর আঁকা প্রচ্ছদে। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনারা দিয়েছেন সঠিক উত্তর। 10 নম্বর চলে যাচ্ছে আপনাদের দলের খাতায়। সেন্ট জোসেফ উত্তর ভুল হয়েছে, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। এবং সাহিত্য সংস্কৃতি বিভাগ থেকে দুটি প্রশ্ন শেষ হয়ে গেল। দেখা যাক এবার পরবর্তী দুটি প্রশ্ন আসবে কোন বিষয় থেকে। আমাদের প্রথম প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি থেকে। আইওটি হলো একটি নেটওয়ার্ক যেখানে দৈনন্দিন জীবনের বিভিন্ন ডিভাইস এবং বস্তু ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান করতে পারে। এই ডিভাইসগুলো সেন্সর, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি দ্বারা সজ্জিত, যা তাদেরকে ডেটা সংগ্রহ, শেয়ার এবং বিশ্লেষণ করতে সক্ষম করে। প্রশ্ন হচ্ছে আইওটি এটার পূর্ণ রূপ কি? সবার আগে বাজার প্রেস করছেন সেন্ট জোসেফ। আইওটি এর পূর্ণরূপ হলো ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস। আমাকে একটু বলবেন যে ইন্টারনেট অফ থিংস বলতে কি বোঝায় আসলে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত বস্তু ব্যবহার করে থাকি সব কিছু যখন ফাস্ট ইন্টারনেট দ্বারা কানেক্টেড হয়ে থাকবে এবং ডিজিটালাইজড হবে, তখনই আমরা ওই অবস্থাকে বলবো ইন্টারনেট অফ থিংস। কি সুবিধা পেতে পারি আমরা এটার মাধ্যমে? মূলত ইন্টারনেট অফ থিংস দিয়ে আমরা যে সকল সুবিধা পেতে পারি তার মধ্যে অন্যতম হলো যে সব কিছু প্রথম যদি ডিজিটালাইজ থাকে তাহলে ওয়েল ডকুমেন্টেডও থাকবে, এবং ওয়েল ডকুমেন্টেড থাকার কারণে সব কিছু প্রসেস আরও ইজিয়ার হয়ে যাবে, এবং মানুষের যে দৈনন্দিন জীবনে যে চাপ পড়ে মানসিকভাবে শারীরিকভাবে, ওই শারীরিক ও মানসিক চাপটা কমে আসবে। দেখা যাক, আপনারা বলেছেন আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। দেখি আমাদের
কম্পিউটার তার সাথে একমত পোষণ করে কি না। কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। একেবারে সঠিক উত্তর, সেন্ট জোসেফ, ব্রিলিয়ান্ট। ইন্টারনেট অফ থিংস বলতে যেটা বোঝার হয়, আর একটু যদি আমরা একটু ডিটেল ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এখনকার দিন হচ্ছে স্মার্ট দুনিয়া। সেটা কীরকম? ধরা যাক আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনার ঘড়িটা বলে দিবে আপনার ব্লাড প্রেশার লেভেল কত, ব্লাড সুগার লেভেল কত, ঠিক আছে? এবং সেটা সাথে সাথে সেই তথ্যটা আপনার মেডিকেল সেন্টারে পাঠিয়ে দিবে, ডক্টরের কাছে পাঠিয়ে দিবে, এবং ডক্টর রেগুলার মনিটর করবে যে আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা। অলরাইট, চলে যাই বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আমাদের পরে প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে আমাদের দেশে। সবাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা প্রযুক্তি বা ক্ষেত্র যা মেশিন এবং কম্পিউটার সিস্টেমগুলোকে মানুষের মতো করে চিন্তা করার শেখায়। আমরা চ্যাট জিপিটির কথা জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যখন একটা চিঠি লিখি বা একটা গল্প লিখি বা কোনো কিছু আমরা প্রকাশ করতে যাই বা একটা ছবি আঁকতে চাই, আমরা যেভাবে চিন্তা করি আমরা প্রম্পট দিয়ে দিই। প্রম্পট দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মতন করে আমরা যা চাই সেইভাবে সে সেটাকে প্রস্তুত করে। এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধান এবং যোগাযোগ করা, এই সব কিছু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আবার অনেকগুলো ব্রাঞ্চ আছে, ভাগ আছে, অনেক কিছু আছে। আমাকে কি কয়েকটা শাখার কথা বলতে পারবে যে এইগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এগুলো হয় বা এই বিষয়গুলো রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায়? বেশ অনেকগুলো জিনিস, যেগুলো আমরা সবাই জানি, যদি একটু বলতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো ব্রাঞ্চেস আছে, বা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে অনেকগুলো জিনিসের সমন্বয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বৃহৎ একটা ব্যাপার। দু দলই অনেক সময় নিচ্ছেন। আচ্ছা, আমরা চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি আপনারা কি উত্তর দেবেন। আচ্ছা জি, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রেস করেছেন, দেখি তারা কি বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অনেকগুলো শাখা আছে, এর মধ্যে কয়েকটা হচ্ছে রোবোটিক্স, তার হচ্ছে রোবোটিক্স জিনিসটা কি? রোবোটিক্স হচ্ছে মূলত স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কাজ করানো। আর রোবোটিক্সের অনেকগুলো সুবিধা আছে। সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে আমাদের জীবনকে আরও সহজ করতেছে। মানুষের বিভিন্ন কাজকর্ম এগুলো হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে এখন আমরা আমাদের দেখতে পাই আমাদের সামনেই, যে এগুলো হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে হচ্ছে রোবটগুলো করছে। আচ্ছা, এর একটা তো রোবোটিক্স পেলাম, আর কি কি আছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায়? এগ্রিকালচার, এডুকেশন। না, সেগুলো তো আছে, মানে আমি বলছি যে রোবোটিক্স যেমন একটা শাখা, এরকম আর কি কি শাখা? তো ওটা তো হেল্প করছে ওইগুলোতে, বাট রোবোটিক্স তার পাশাপাশি আর কি কি আছে? বাই এনি চান্স? ইয়েস, মেশিন লার্নিং। মেশিন লার্নিং, ভেরি গুড, মেশিন লার্নিং এটা একটা খুবই খুবই ভালো জিনিস। তারপরে আর কোনো কিছু? সেন্ট জোসেফ, আপনাদের কাছ থেকে আরো বেশি উত্তর আশা করেছিলাম এটার বেলায়। আপনারা অনেক অ্যাডভান্সের ব্যাপারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, দুটো পেয়েছি, মেশিন লার্নিং, রোবোটিক্স। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে যে মেশিন লার্নিং এটার আওতায়, মানে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে মেশিন লার্নিং, যে মেশিনকে শেখানো কি করে কাজ করতে হয়, কোন কাজ করতে হয়, কী করে একটা জিনিস তুলতে হয়, কী করে এটাকে নিয়ে যেতে হয়, এই যে শেখানোটা কী করে দাঁড়াতে হয়, এই বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাকে শেখানো। তারপরে রয়েছে রোবোটিক্স, আপনারা একদম যথার্থ বলেছেন। তারপর ডিপ লার্নিং, যে আমরা যে সমস্ত ইনস্ট্রাকশনসগুলো দিচ্ছি সেগুলো চিন্তা করা, সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া, সমাধান দেওয়া, এই কাজটা হচ্ছে ডিপ লার্নিং। মেশিন লার্নিং আগে বলেছি, মেশিনকে শেখানো কীভাবে কাজ করতে হয়। সো এই সবগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শাখা। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত দ্রুত আগাচ্ছে যে হয়তো আগামী 5-10 বছর পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হয়তো সারা দুনিয়া জুড়ে রাজত্ব করবে, আমরা হয়তো খালি আরামই করব। তো দেখা যাক কি দাঁড়ায়। অভিনন্দন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আপনাদের দুটো উত্তর সঠিক এবং আমি এটাকে পুরোটাই সঠিক ধরে নিচ্ছি। 10 নম্বর আপনাদের দলের খাতায়, ভেরি ওয়েল ডান। সো
সো খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আপনারা দুজনেই দশম শ্রেণীতে পড়ছেন, আপনাদের সাথে একটু গল্প করি। প্রথমেই শাহরিয়ার কবির, আপনার কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যতে কি নিয়ে কাজ করার ইচ্ছা, কি হবার স্বপ্ন? আমি বড় হয়ে গবেষক হতে চাই। গবেষক হতে চান? আচ্ছা, খুব কম মানুষই গবেষক হতে চায়, কিন্তু আপনি কেন গবেষক হতে চান সেটা বলেন। যে বর্তমান যুগ হলো গিয়ে তথ্য প্রযুক্তির যুগ। এখন বর্তমানে এআই পৃথিবীকে রাজত্ব করছে এবং আগামী 5-10 বছরে পৃথিবীতে এআই সমৃদ্ধ হবে এবং মানুষ কাজ প্রায় বন্ধই হয়ে যাবে প্রায় বলতে গেলে। তো আমি এইসব নিয়ে গবেষণা করে মানুষের জীবন আরও সহজ করে তুলতে চাই এবং আমার এই গবেষণা আমি জীবনটা ব্যয় করতে চাই। বাহ, মানুষের খুব ভালো, কল্যাণে। খুব চমৎকার। কারণ আমরা যদি গবেষণা করি তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। কারণ যত বড় বড় বিজ্ঞানী, দুনিয়ার এই যে আজকে যে দুনিয়া এত এগিয়ে গেছে, অগ্রসরমান, কারণ এর পেছনে অনেক মানুষ গবেষণা করেছেন, চিন্তা করেছেন। তাদের গবেষণা, তাদের চিন্তার কারণেই আজ পৃথিবী এত দূর এগিয়েছে। বাহ, খুব ভালো আইডিয়া। অবসর সময় কি করেন? আমি বই পড়ি অবসর সময়। আচ্ছা, কি ধরনের বই? উপন্যাস, কবিতা। ভেরি গুড। এবারে ইকরাম আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? আমি ভবিষ্যতে একজন ব্যবসায়ী হতে চাই। ব্যবসায়ী? আচ্ছা, হঠাৎ এত কিছু ছেড়ে ব্যবসা? ব্যবসায়ী কারণ আমার কাছে হচ্ছে চাকরি থেকে মনে হয়েছে ব্যবসাটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং এবং হচ্ছে ব্যবসাটা আমি মনে করি হচ্ছে চাকরি থেকে বেশি কমফোর্টেবল। আর আমার বর্তমানে আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। সেই ক্ষেত্রে চাকরির পিছনে না ছুটে যদি ব্যবসার পিছনে ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে অন্য 10 জনকে কর্মসংস্থান করে দিলাম, সেটা অনেক বেটার একটা চাকরি থেকে। সেজন্য বাহ। আমার ব্যবসায়ী হওয়ার ইচ্ছা। খুবই ভালো চিন্তা ভাবনা। তো আপনার অবসর সময় কেমন করে কাটে? অবসর সময়ে মোবাইলে গেম খেলি আচ্ছা। অথবা হচ্ছে টুকটাক বই পড়ি, বাগান করি। আচ্ছা, বাগান করেন? হ্যাঁ। আচ্ছা, কোথায় বাগান করেন, কি বাগান করেন? ছাদ বাগান আছে, তারপরে বারান্দাতেও তো করি। আচ্ছা, বাহ। কি বিভিন্ন ধরনের গাছপালা? বেশিরভাগ ফুল গাছ লাগানোর চেষ্টা করি, আর ইনডোর প্ল্যান্টস গুলো একটু বেশি লাগে যেহেতু বারান্দার রোদ একটু কম আসে। আচ্ছা, বাহ, খুবই চমৎকার। প্রকৃতির সঙ্গে থাকা হয় আপনার। ভেরি ওয়েল ডান। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে দারুণ লাগলো আপনাদের সাথে কথা বলে, চমৎকার। তো আবার চলে যাই আমরা আমাদের বিষয়ে। আমরা ছিলাম তথ্য প্রযুক্তিতে এবং তথ্য প্রযুক্তি থেকে চলে যাই পরের বিষয়। আসছে ভূগোল থেকে প্রথম প্রশ্ন, দেখি কি আসছে। একটা মরুভূমির ছবি আমরা দেখতে পাচ্ছি, স্যাটেলাইট ইমেজ এটি। মরুভূমিটি আফ্রিকার দক্ষিণ অঞ্চলের মালভূমিতে অবস্থিত একটি অববাহিকার মতো সমতল ভূমি। বোতসোয়ানার প্রায় পুরো অঞ্চল, নামিবিয়ার পূর্বাঞ্চলীয় 1/3 এবং দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ প্রদেশের সর্ব উত্তরের অংশটুকু এর মধ্যে পড়ে। এর লাল বালির টিলার জন্য এই মরুভূমিটি পরিচিত। প্রশ্ন হচ্ছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলের মালভূমিতে অবস্থিত এই মরুভূমিটির নাম কি? খুবই পরিচিত মরুভূমি আমাদের আফ্রিকায়। ইয়েস, এ পাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি। দেখা যাক খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এটি সাহারা মরুভূমি কিনা তারা বলেছেন। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। এবং আমাদের কম্পিউটার বলছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর একদম ভুল। কালাহারি। কালাহারি মরুভূমি বা এটাকে বলা হয় তৃষ্ণার্ত অঞ্চল। কালাহারি উত্তর দক্ষিণে সর্বোচ্চ 1000 মাইল পর্যন্ত দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে 600 মাইল। মোট ক্ষেত্রফল হচ্ছে 3,60,000 বর্গ মাইল। এবং এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি বৃহৎ আধা শুষ্ক বালুময় সাভানা। কালাহারি মরুভূমি। দুঃখিত খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে 5 নম্বর জরিমানা হয়ে গেল আপনাদের। দেখি এরপরে আমাদের কোন প্রশ্ন আছে, আশা করি তখন আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন। পরের প্রশ্নটা আসবে ভূগোল থেকে এবং সেটা হচ্ছে পূর্ব এশিয়ার একটি স্থল বেষ্টিত রাষ্ট্র এটি। উত্তরে এটা রাশিয়া এবং দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে গণচীন অবস্থিত। পূর্বে এটি গোবি মরুভূমির সাথে মিশে গেছে। সেলেঙ্গে, সেলেঙ্গে হচ্ছে এর প্রধান নদী।
এটার রাজধানী হচ্ছে উলানবাটর, রাজধানী এই দেশটি। এই জনসংখ্যার 38% বাস করে হচ্ছে রাজধানী উলানবাটরে। সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে সেখানে। এই দেশের বেশিরভাগ লোক বৌদ্ধ ধর্ম অবলম্বী এবং তাদের অনেকেই যাযাবর জীবনযাপন করেন। প্রশ্ন হচ্ছে আমরা কোন দেশের কথা বলছি এবং পৃথিবীর সেই ম্যাপের মধ্যে দেশটিকে দেখতে পাচ্ছি। কোন দেশ? সবার আগে বাজার প্রেস করেছেন সেন্ট জোসেফ। সেন্ট জোসেফ, আপনাদের উত্তর। দেশটার নাম মঙ্গোলিয়া। দেশটির নাম মঙ্গোলিয়া। কি দেখে মনে হলো এটা মঙ্গোলিয়া? ম্যাপ দেখেই আগে আচ্ছা, ম্যাপ দেখে আপনারা বলছেন যে এটা মঙ্গোলিয়া। বাহ, খুবই তীক্ষ্ণ দৃষ্টি। দেখা যাক এটা আসলেই মঙ্গোলিয়া কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি অবশ্যই মঙ্গোলিয়া। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান সেন্ট জোসেফ। মঙ্গোলিয়া এর বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য, মরুভূমি, পর্বত, স্টেপ অঞ্চল রয়েছে এই দেশটিতে এবং যাযাবর সংস্কৃতির জন্য এই দেশটি পরিচিত এবং এর উল্লেখযোগ্য অংশ হচ্ছে গোবি মরুভূমি এবং আলতাই পর্বতমালা দ্বারা এটা আচ্ছাদিত। চেঙ্গিস খানের রাজ্য এই মঙ্গোলিয়া। সেন্ট জোসেফ, এবার আপনাদের সাথে একটু গল্প করতে চাই। বিপ্র সরকার, আপনার কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি? আমি আসলে ভবিষ্যতে বড় হয়ে আর্কিটেক্ট হতে চাই। আর্কিটেক্ট, আচ্ছা। বিভিন্ন ভবন তৈরির নকশা তৈরি করতে চান। কেন হঠাৎ এই আর্কিটেক্ট হবার ইচ্ছে জাগলো? আসলে আমার এমনিতে ছবি আঁকতে অনেক ভালো লাগে, আচ্ছা, আর বড় বড় বিল্ডিং দেখতে মানে আসলেই মানে একটা আশ্চর্যজনক বিষয় যে এত বড় বিল্ডিং কিভাবে ডিজাইন করে, কিভাবে বানায়। তাই এই জন্য আমি এটাতে একটু কন্ট্রিবিউশন রাখতে চাই। তো আপনি অবসর সময় কি করেন? আমি অবসর সময় বেশিরভাগ সময় ছবি আঁকি, এছাড়াও বই পড়ি আর সিনেমা দেখতে ভালো লাগে। বাহ, কি ধরনের ছবি আঁকেন? আর ছবি আসলে বেশিরভাগ মানে স্কেচ করি আর কি, স্কেচ? বিভিন্ন ক্যারেক্টার স্কেচ করতে ভালো লাগে আর জল রঙও মাঝে মাঝে ব্যবহার করি। আরে বাহ, চমৎকার। একদিন আপনার আঁকা স্কেচ দেখতে চাই আমরা। অনেক শুভকামনা আপনার জন্য বর্ণ। এরপরে আমাদের সাথে আছেন সিয়াম। সিয়াম, বড় হয়ে আপনি কি হতে চান? আমার বড় হয়ে স্বপ্ন যে আমি ম্যাথমেটিক্সের ফিল্ডে কাজ করব। ম্যাথমেটিক্স তো কঠিন বিষয়, আমরা তো সবাই অঙ্ক ভয় পাই, অঙ্ক থেকে দূরে সরতে চাই। আপনি অঙ্ক নিয়েই কাজ করতে চান? ছোটবেলা থেকে আমার ফিল্ডটা অনেক ইন্ট্রিগিং লাগতো, কারণ আমার মনে হতো যে অন্য সব সাবজেক্ট পরীক্ষার আগের দিন অনেক পড়াশোনা করতে হয়, শুধু ম্যাথটায় খুব বেশি পড়াশোনা করতে হয় না, কেননা অনেকটা আমি যদি থিওরিটা জানি তাহলে সর্ট অফ পরীক্ষায় ভালো করা সম্ভব। তো সেই জন্য আমার মনে হতো যে যেহেতু ফিল্ডটা কমপ্লিটলি পিওর লজিকের উপর বেসিসে, এবং আমার আরেকটা বিষয় যে ম্যাথমেটিক্সের ব্যাপারে ভালো লাগে যে ম্যাথমেটিক্স অন্য কোনো ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট না, অন্যান্য ফিল্ডগুলো ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ডেন্ট। ঠিক তাই। এই সকল কারণে আমার ফিল্ডটা অনেক বেশি ইন্ট্রিগিং এবং সুন্দর লাগে, যে কারণে আমি বিষয়টা নিয়ে আরো ভবিষ্যতে কাজ করতে ইচ্ছুক। চমৎকার, খুবই খুবই ভালো একটা ইচ্ছে। তো আপনার অবসর সময় কাটে কি করে? অবসর সময় কাটে আমার মূলত হচ্ছে যে সাধারণত আমি সিনেমা দেখতে পছন্দ করি এবং মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের গণিত অলিম্পিয়াডের প্রবলেমস থাকে বিভিন্ন ওয়েবসাইটে, সেগুলো আমি মাঝে মাঝে সমাধান করার চেষ্টা করি, কেননা পড়াশোনার সময় তো এসব করা কঠিন হয়ে ওঠে। বাহ, চমৎকার, খুবই ভালো। ভেরি গুড, ভেরি ওয়েল ডান সেন্ট জোসেফ। তো আমরা আবার ফিরে যাই আমাদের কুইজে। তো দেখি এবারে আমাদের জন্য কোন বিষয় রয়েছে। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 21 অগস্ট 1986-তে জামাইকায় জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত এই দৌড়বিদ 2009 বিশ্ব চ্যাম্পিয়নশিপে 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেন। তিনি 5 বার বিশ্ব রেকর্ড গড়েছেন, এছাড়াও 3 বার অলিম্পিক স্বর্ণ পদক লাভ করেছেন। প্রশ্ন হচ্ছে কি তার নাম? সবার আগে বাজার প্রেস করছেন সেন্ট জোসেফ। ইউসেইন বোল্ট। ইউসেইন বোল্ট। এ পাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বাজার প্রেস করেছেন হুসেইন বোল্ট। হুসেইন বোল্ট। আচ্ছা, দুদলই বলেছে যে তিনি হুসেইন বোল্ট, এবং দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে, হুসেইন বোল্ট কিনা। অ্যাবসলিউটলি রাইট, হুসেইন বোল্ট। তাকে বলা হয় পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব, সবচেয়ে জোরে তিনি দৌড়াতে পারেন। তিনি যেমন 100 মিটার দৌড়েছেন 9.58 সেকেন্ডে, 200 মিটার তিনি 19.19 সেকেন্ডে শেষ করেছেন। এবং তার নিজের করা 2016 সালের রিও অলিম্পিকে তিনি 9টি সোনা
জয় করেন, গোল্ড মেডেল তিনি অর্জন করেন। ভেরি ওয়েল ডান সেন্ট জোসেফ। 10 নম্বর আপনাদের দলের খাতায়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে 10 নম্বর আপনাদের জন্য। শেষ প্রশ্ন আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড থেকে, খেলাধুলার রাউন্ডটা আমাদের শেষ রাউন্ড, এবং শেষ প্রশ্ন দেখি এবারে কোন দল সঠিক উত্তর দেন। আমাদের প্রশ্ন হচ্ছে, সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 28 আগস্ট এর আগে 2024 সাফ অনূর্ধ্ব 20 এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় টাইগার যুবারা। প্রশ্ন হচ্ছে, কোন খেলায় টাইগার যুবারা এই সাফল্য পেল? সবার আগে বাজার প্রেস করেছেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এই খেলাটা হচ্ছে ফুটবল। ফুটবল খেলায় আমাদের টাইগার যুবারা এই সাফল্য অর্জন করেছেন। আচ্ছা, দেখতে চাই সেন্ট জোসেফ আপনারা কি উত্তর দিচ্ছেন? আমাদের আনসার ফুটবল। আপনারা বলছেন ফুটবল খেলায় আমাদের টাইগাররা জয়লাভ করেছে। দু দলেরই একই উত্তর। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্ট। অ্যাবসলিউটলি রাইট, ফুটবল খেলায় সাফ অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্টে কাঠমান্ডুর কাছেই আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে 4-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বয়স ভিত্তিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশের প্রথম শিরোপা। অনেক দিন পরে এরকম একটা বড় সাফল্য আমরা পেয়েছি। ভেরি ওয়েল ডান। খেলাধুলা বিভাগে দেখা যাচ্ছে দু দলই দারুণ পারদর্শী, এবং আবারও সেন্ট জোসেফ এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় দু দলই পেয়ে গেলেন 10 নম্বর করে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। এবারে যে রাউন্ড আসছে সেটি হচ্ছে কুইক কুইজ। 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর। প্রথমে সুযোগ খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় তৈরি আপনাদের 1 মিনিট সময়ের জন্য? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। কোন পদার্থ প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ উপাদান? ইউরেনিয়াম। ভূগোলে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মঠের নাম কি? মহাস্থানগড়। বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? www ওয়েব ব্রাউজার। লর্ড অফ দ্য রিংস উপন্যাসের লেখক কে? লর্ড অফ দ্য রিংস। পাস। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ফুটবলার? পাস। পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? পাস। ওয়েবসাইটের ঠিকানা হিসেবে যখন লেখা হয় .com বা .com সেটির মানে কি বোঝায়? পাস। ফিফা বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার শিরোপা জয় করেছে কোন দেশ? ব্রাজিল। ডিপ লার্নিং কোন প্রযুক্তির মধ্যে পড়ে? ডিপ লার্নিং এআই। পৃথিবীর থেকে সবচাইতে কাছের গ্রহ কোনটি? শুক্র। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেবার পালা যে আপনারা কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। কোন পদার্থ প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ উপাদান? আপনারা বলেছেন ইউরেনিয়াম, একদম সঠিক উত্তর। প্রাচীন মঠ মহাস্থানগড়, সঠিক উত্তর। বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছে নেটস্কেপ। লর্ড অফ দ্য রিংস উপন্যাসের লেখক হচ্ছে J.R. টলকিন। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ফুটবলার হচ্ছে কিলিয়ান এমবাপে। আমাদের সবারই খুবই প্রিয় খেলোয়াড় কিলিয়ান এমবাপে। পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরা, ডায়মন্ড। ওয়েবসাইটের ঠিকানা .com। কম হচ্ছে কমার্শিয়াল থেকে .com, অর্থাৎ .com যদি কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসের সাথে থাকে তার মানে এটি হচ্ছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটাকে বোঝায়। ফিফা বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে অবশ্যই ব্রাজিল, সঠিক উত্তর। ডিপ লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় পড়ে। পৃথিবী থেকে সবচেয়ে কাছে হচ্ছে শুক্র। তো দেখা যাচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে। অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 25 নম্বর। অভিনন্দন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এবারে শেষ 1 মিনিট আমাদের সেন্ট জোসেফের জন্য। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। প্যাসিফিক। ম্যাকবেথ নাটকটি কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার। হাবেল টেলিস্কোপ কোন সংস্থা উৎক্ষেপণ করেছে? নাসা। নাসা। সবচেয়ে হালকা মৌলের নাম কি? কোনটি? হিলিয়াম। হিলিয়াম। সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার কোনটি? ক্রোম। ক্রোম। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? মুন। চাঁদ। 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 ওয়াইফাই এর পূর্ণ রূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। FIFA ফিফা ফুটবল সংস্থার পূর্ণ রূপ কি? FIFA ফেডারেশন দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। শেষের কবিতা এই উপন্যাসটির লেখক কে? রবীন্দ্রনাথ ট্যাগোর। রবীন্দ্রনাথ ঠাকুর। ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি কে তৈরি করেছে? অ্যাপল। তারা তৈরি করেছে অ্যাপেল। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এবার দেখে নেবার পালা আপনাদের কতগুলো উত্তর ঠিক হলো। দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর। ম্যাকবেথ এই নাটকটি লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। হাবেল টেলিস্কোপ নাসার। সবচেয়ে হালকা মৌলটির নাম হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, রাইট। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ফিফার পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি এটি হচ্ছে অ্যাপেলের। চমৎকার। 9টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি এবং 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেন্ট জোসেফ আপনারা অর্জন করে নিচ্ছেন 45 নম্বর। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলে দেবার পালা যে কোন দল কত স্কোর করেছে। বিষয়ভিত্তিক রাউন্ড এবং কুইক কুইজ রাউন্ডের শেষে এসে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপ্র সরকার এবং সিয়াম আহমেদ তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 100 নম্বর। অভিনন্দন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ পাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের শাহরিয়ার কবির এবং ইকরাব আহমেদ তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 70 নম্বর। অভিনন্দন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আপনাদের দুদলকে ধন্যবাদ আজকে দারুণ জমজমাট এই আসরে যোগ দেওয়ার জন্য। দারুণ খেলেছেন আপনারা। ধন্যবাদ আপনাদের যারা রইলেন আমাদের সাথে। আশা করি আগামী সপ্তাহে যখন ফিরে আসবো তখন আবারও আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সাধারণ জ্ঞানের একটা মজার ব্যাপার হচ্ছে যে এ ধরনের অনুষ্ঠান যখন হয় তখন আমরা যারা দেখি আমরা নিজেরাও কিন্তু অংশ নিতে শুরু করি, কারণ বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমাদের কম বেশি জানা। তা আশা করি আপনারাও আজকে নিশ্চয়ই সেই চেষ্টাটা করেছেন, প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করেছেন এবং এই চেষ্টা করবার জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আসলে এই তথ্য জানা, এই জ্ঞানগুলো রাখা, এই পড়াশুনোগুলো করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি যদি আমরা আগামীর পথে এগিয়ে যেতে চাই, যদি পৃথিবীর বুকে নিজেদেরকে একটি উন্নত জায়গায় দেখতে চাই, তাহলে তথ্য জ্ঞান প্রযুক্তির কোনো বিকল্প নেই। তো আসুন তথ্যের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।